বাংলাদেশের শতকরা ৯৮% মানুষই বাঙালি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পৃথিবীর সব দেশ মিলিয়ে বাঙালি জাতিগোষ্ঠীর জনসংখ্যা ৩০ কোটির বেশি। এর মধ্যে প্রায় ১৭ কোটি বসবাস করেন বাংলাদেশে। প্রতিবেশী দেশ ভারতে বসবাস করেন আরও প্রায় ১০ কোটি বাঙালি, যার শতকরা প্রায় ৯০% বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিবাসী। মোটা দাগে একই জাতিগোষ্ঠীর সদস্য হলেও এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের ডিএনএ কাঠামোর মধ্যে চমকপ্রদ কিছু পার্থক্য খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। চারদিকের এই ভিডিওতে বাংলাদেশের বর্তমান বাঙালিদের উৎপত্তির ইতিহাস এবং ডিএনএ কাঠামোর স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলোর বিস্তারিত জানাবো আপনাদের। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আনুমানিক ৭৫,০০০ বছর আগে হোমোস্যাপিয়েন্স প্রজাতির একদল মানুষ হর্ন অফ আফ্রিকা থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে বর্তমান ইয়েমেনে বসতি স্থাপন করেছিলেন। এই দলের সদস্য সংখ্যা ছিল ১,০০০-এর মতো। এই দলের বংশধররাই প্রায় ৬৫,০০০ বছর আগে আরব উপসাগর এবং বর্তমান ইরানের উপকূলীয় এলাকা পাড়ি দিয়ে দক্ষিণ এশিয়ায় প্রবেশ করেছিলেন। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অনুযায়ী এম হ্যাপ্লোগ্রুপের অন্তর্ভুক্ত এই জনগোষ্ঠীর সদস্যরাই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বসতি স্থাপনকারী প্রথম আধুনিক মানুষ। এর আগে এই অঞ্চলে হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষের বসবাস ছিল। দক্ষিণ এশিয়ায় হোমো স্যাপিয়েন্স প্রজাতির প্রথমেই বাসিন্দারা তাদের জীবনধারণ করতেন বিভিন্ন ধরনের প্রাণী শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে, যে কারণে তাদের সামষ্টিক নাম রাখা হয়েছে সাউথ এশিয়ান হান্টার গ্যাদারার বা দক্ষিণ এশীয় শিকারী সংগ্রাহক। আন্দামান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের কয়েকটি আদিবাসী গোত্রকে দক্ষিণ এশীয় শিকারী সংগ্রাহক জনগোষ্ঠীর সরাসরি বংশধর হিসেবে বিবেচনা করা হয়। এই এম হ্যাপ্লোগ্রুপের সমান্তরালে এফ হ্যাপ্লোগ্রুপের অন্তর্ভুক্ত হোমোস্যাপিয়েন্স প্রজাতির আরেক দল মানুষ প্রায় একই সময় মিশরের সিনাই উপত্যকা পেরিয়ে আরব উপদ্বীপে প্রবেশ করেছিল। কালের পরিক্রমায় আনুমানিক ৫০ থেকে ৬০,০০০ বছর আগে এই দলের বংশধররা বর্তমান চীনের দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। এদের বংশধররা ধীরে ধীরে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে পড়া শুরু করে। সামষ্টিকভাবে এই জনগোষ্ঠীর নাম রাখা হয়েছে অ্যানসেস্ট্রাল ইস্ট এশিয়ান বা পূর্ব এশীয় আদিমানব। দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশের বাঙালিদের কথা বলতে গিয়ে পূর্ব এশীয় আদিমানবের কথা টেনে আনার কারণ হল এই জনগোষ্ঠী থেকে বিবর্তনের মাধ্যমে উৎপন্ন হওয়া অস্ট্রো এশীয় এবং তিব্বতী বর্মী নামে দুটো জনগোষ্ঠী পরবর্তীতে বাঙালিদের জেনেটিক কাঠামোয় উল্লেখযোগ্য অবদান রেখেছে। বাংলাদেশের বর্তমান অধিবাসীদের মধ্যে গারো সম্প্রদায়ের সদস্যরা তিব্বতী বর্মী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, আর সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা অস্ট্রো এশীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। তবে বর্তমান বাঙালির ডিএনএ ইতিহাসের ওই পর্যন্ত পৌঁছাতে আমাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাড়ি দিতে হবে, যার মধ্যে প্রথমেই বলতে হবে অ্যানসেস্ট্রাল ইরানিয়ান বা ইরানি আদিমানব জনগোষ্ঠীর সদস্যদের দক্ষিণ এশিয়ায় আগমনের কথা। আনুমানিক ১০ থেকে ১২,০০০ বছর আগে এই জনগোষ্ঠীর সদস্যরা উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ এশিয়ায় প্রবেশ করেছিলেন। ওই সময় এখানে বসবাসরত দক্ষিণ এশীয় শিকারী সংগ্রাহক এবং নবাগত ইরানি আদিমানবদের সংমিশ্রণের ফলে নতুন একটি জনগোষ্ঠীর উদ্ভব ঘটেছিল। বিজ্ঞানীদের কাছে এই জনগোষ্ঠী ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার জনগোষ্ঠী নামে পরিচিত। এই গোষ্ঠীর মানুষের হাতেই হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো সুবিন্যস্ত শহরগুলোর প্রতিষ্ঠা হয়েছিল। শুধু তাই না, ধারণা করা হয় এই সিন্ধু জনগোষ্ঠীর সদস্যরাই দক্ষিণ এশিয়ায় প্রথম কৃষিকাজের সূচনা করেছিলেন। ২০১৯ সালে সেল নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী এই জনগোষ্ঠীর সদস্যদের ৫০ থেকে ৯৮% পর্যন্ত ডিএনএ ইরানি আদিমানবদের সঙ্গে মিলে যায়। বাকি শতকরা ২ থেকে ৫০% সঙ্গে দক্ষিণ এশীয় শিকারী সংগ্রাহক ডিএনএর মিল খুঁজে পেয়েছেন গবেষকরা। ধারণা করা হয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অথবা ঝটিকা বন্যার মতো ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আনুমানিক ৪,০০০ বছর আগে এই সিন্ধু সভ্যতার পতন হয়েছিল। এরপর সিন্ধু জনগোষ্ঠীর সদস্যরা ধীরে ধীরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছিলেন, যার ধারাবাহিকতায় বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় বর্তমানে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ মানুষকে মূলত এই সিন্ধু জনগোষ্ঠীরই বিভিন্ন মাত্রার বংশধর বলা যেতে পারে। এদের সঙ্গে দক্ষিণ
এশীয় শিকারী সংগ্রাহকদের শত শত বছরের সংমিশ্রণের ফলে দ্রাবিড় নামে একটি জনগোষ্ঠীর উদ্ভব হয়েছিল। এই জনগোষ্ঠী অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ান বা দক্ষিণ ভারতীয় আদিমানব হিসেবেও সুপরিচিত। অন্যদিকে আনুমানিক ৩৫০০ বছর আগে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ এশিয়ায় প্রবেশ করে ইয়ামনায়া জনগোষ্ঠীর মানুষ। স্থানীয় সিন্ধু জনগোষ্ঠীর সঙ্গে নবাগত এই জনগোষ্ঠীর সংমিশ্রণের ফলে নতুন যে জনগোষ্ঠীর উদ্ভব হয় তার নাম অ্যানসেস্ট্রাল নর্থ ইন্ডিয়ান বা উত্তর ভারতীয় আদিমানব। পরবর্তী প্রায় ২০০০ বছর ধরে এই উত্তর এবং দক্ষিণ ভারতীয় আদিমানব জনগোষ্ঠীর সদস্যদের বিভিন্ন মাত্রার সংমিশ্রণের মধ্য দিয়ে পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মারাঠি ও বাঙালির মতো দক্ষিণ এশিয়ার বিভিন্ন জাতিসত্তার স্বতন্ত্র ডিএনএ কাঠামোর ভিত্তি গড়ে উঠেছে। মোটা দাগে দক্ষিণ এশিয়ার উত্তর থেকে দক্ষিণ দিকে স্থানীয় মানুষের জেনেটিক গঠনে ক্রমেই উত্তর ভারতীয় আদিমানবের সঙ্গে মিল থাকা ডিএনএর পরিমাণ কমেছে, আর দক্ষিণ ভারতীয় আদিমানবের সঙ্গে মিল থাকা ডিএনএর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার ধারাবাহিকতায় উত্তরপ্রদেশ বা রাজস্থানের মতো ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর অধিবাসীদের ডিএনএর শতকরা ৭৫ থেকে প্রায় ৯০ ভাগই উত্তর ভারতীয় আদিমানব জনগোষ্ঠীর কাছ থেকে পাওয়া। এর বিপরীতে কেরালা বা তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্যগুলোর অধিবাসীদের ডিএনএর ক্ষেত্রে এই পরিমাণ শতকরা ৪০ ভাগের কাছাকাছি নেমে এসেছে। উত্তর দক্ষিণ বরাবর ডিএনএর এই বিন্যাস অনুযায়ী কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থিত বাংলাদেশের অধিবাসীদের ডিএনএ কাঠামোতে উত্তর ভারতীয় আদিমানব জনগোষ্ঠীর অবদান পশ্চিমবঙ্গ বা গুজরাটের মতো একই অক্ষাংশে অবস্থিত রাজ্যগুলোর অধিবাসীদের মতোই হবার কথা ছিল। কিন্তু 1000 জেনোমস প্রকল্পের আওতায় সংগৃহীত বাংলাদেশের বাঙালিদের ডিএনএ বিশ্লেষণ করে দেখা যায় উত্তর ভারতীয় আদিমানব জনগোষ্ঠীর অবদান শতকরা ৫৫ ভাগের মতো। এর সঙ্গে বাংলাদেশের বাঙালিদের ডিএনএর শতকরা ১২ ভাগের মতো এসেছে দক্ষিণ ভারতীয় আদিমানব জনগোষ্ঠীর কাছ থেকে। একই প্রকল্পের আওতায় সংগ্রহ করা গুজরাটি কায়স্থদের ডিএনএর ক্ষেত্রে উত্তর ভারতীয় আদিমানব জনগোষ্ঠীর অবদান শতকরা ৭৫ ভাগের বেশি, আর গুজরাটি ব্রাহ্মণদের ক্ষেত্রে এর পরিমাণ শতকরা ৯০ ভাগের কাছাকাছি। অন্যদিকে গুজরাটিদের ডিএনএর শতকরা ৭ থেকে ১০ ভাগের মতো এসেছে দক্ষিণ ভারতীয় আদিমানব জনগোষ্ঠীর কাছ থেকে। এই উত্তর ভারতীয় আদিমানব জনগোষ্ঠীর অবদানই পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে বাংলাদেশের বাঙালিদের ডিএনএর বড় পার্থক্য গড়ে দিয়েছে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বাংলাদেশের বর্তমান বাঙালিদের শতকরা ৩০ ভাগের বেশি ডিএনএর সঙ্গে ভিডিওর শুরুর দিকে উল্লেখ করা অস্ট্রো এশীয় এবং তিব্বতী বর্মী জনগোষ্ঠীর ডিএনএ কাঠামোর মিল পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বাঙালি ব্রাহ্মণদের মধ্যে পূর্ব এশীয় বংশোদ্ভূত এই ডিএনএর পরিমাণ শতকরা ৫ ভাগেরও কম। কায়স্থদের ক্ষেত্রে অবশ্য পূর্ব এশীয় ডিএনএর পরিমাণ শতকরা ১৫ থেকে ২০ ভাগের মতো। বর্তমানে বাংলাদেশ হিসেবে পরিচিত ভূখণ্ডে অস্ট্রো এশীয় এবং তিব্বতী বর্মীদের এই সংমিশ্রণ শুরু হয়েছিল প্রায় ১৩০০ বছর আগে। খ্রিস্টাব্দ ৭ম ও ৮ম শতকে বর্তমান বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় অংশগুলো বঙ্গ এবং সমতট নামে দুটো মহাজনপদ হিসেবে পরিচিত ছিল। ওই সময় বর্তমান মিয়ানমার ও থাইল্যান্ডের মতো অঞ্চল থেকে তিব্বতী বর্মী জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ দক্ষিণ পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে। ১৩০০ বছর বা ৫২টি প্রজন্ম ধরে সংমিশ্রণের পর বর্তমানে বাংলাদেশের বাঙালিদের ডিএনএ কাঠামোর শতকরা ১৪ ভাগের মতো এসেছে তিব্বতী বর্মী জনগোষ্ঠীর কাছ থেকে। এছাড়া শতকরা ১৭ ভাগের মতো ডিএনএ অস্ট্রো এশীয় জনগোষ্ঠীর কাছ থেকে পাওয়া। অর্থাৎ বাংলাদেশের বাঙালিদের ডিএনএ কাঠামোর প্রায় ১/৩ অস্ট্রো এশীয় এবং তিব্বতী বর্মী জনগোষ্ঠীর মতো পূর্ব এশীয় বংশোদ্ভূত। পূর্ব এশীয় ডিএনএর এই পরিমাণই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালিদের ডিএনএ কাঠামোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। শুনছিলেন বাঙালি জনগোষ্ঠীর উৎপত্তির ইতিহাস এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাঙালিদের ডিএনএ কাঠামোর মধ্যে পার্থক্যের বিস্তারিত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চারদিকের পরবর্তী ভিডিওটি আপলোডের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন।